বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, নয়াপাটি হাজী শরীয়ত বিদ্যাপীঠ থেকে আমাদের শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি করোনাকালীন আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের সপরিবারই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও পরম করুণাময় অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসে প্রতি সপ্তাহে যেহেতু ক্লাস থাকে, আমি আছি একটি ক্লাস নেব বাংলা ব্যাকরণে। অর্থাৎ আমি যে ক্লাসটা নেব সেই ক্লাসটা অষ্টম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত একই, অর্থাৎ সেটা হলো ধাতু। আমার আজকে ক্লাস হলো ধাতু পর্যায়ে একটি ক্লাস। এই ক্লাসটা দশম থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্তই এই ক্লাসে ধাতুগুলো। ধাতু বলতে আমরা কি বুঝি? ধাতু জানতে হলে ধাতু কাকে বলে, অর্থাৎ ক্রিয়ার যে মূল যে অংশটা তাকে বলে ধাতু। ক্রিয়া কি? কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, এগুলো যদি বুঝায় তখন তাকে বলে ক্রিয়া। যেমন এখানে পড়া, আমি কাজটি করি, এখানে করা, করা হলো একটা ক্রিয়া। তাই বলছে ক্রিয়ারে যদি আমরা ভাঙি, এই ক্রিয়ার যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দুটো জিনিস পাইলাম। একটা হলো পর যোগ আ, দুটো অংশ পাইলাম। অর্থাৎ ক্রিয়াকে ভাঙলে আমরা বিশ্লেষণ যদি করি দুটো পাবো। এই যে কর হলো ধাতু, অর্থাৎ এই যে ক্রিয়ার যে মূল যে অংশ, অর্থাৎ এটার আর ভাঙানো যাবে না। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়া বিভক্তি বলে এই ধাতুর সাথে যা যোগ করে ক্রিয়া গঠন করে তাকে বলে ক্রিয়া বিভক্তি। পর যোগ আ, পর। এরপর যদি আমরা বলি পড়া, পর যোগ আ ইজ ইকুয়াল টু পর। এই যে এটা হলো ধাতু, এটা হলো বিভক্তি, এই দুটো মিলেছে, এটা হলো ক্রিয়া পদ। দেখো এই ধাতুকে সাধারণত কয় ভাগে ভাগ করে? এই ধাতুকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি। এখানে যেমন আছে তিন ভাগে ভাগ করে, একটা মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হলো যৌগিক ধাতু। ধাতুকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, এটা হলো মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। এখন এক নম্বর প্রশ্ন হলো মৌলিক ধাতু কাকে বলে? অর্থাৎ যে ধাতুগুলোরে আমরা বিশ্লেষণ করতে পারবো না, ভাগ করতে পারবো না, এরকম জাতীয়কে মৌলিক ধাতুকে বলা হয় মৌলিক ধাতু বলে। যেমন পর, এই যে জিনিসগুলো আমরা নিচেটা অসন্তের মতো, এটা তোমরা যখন আল্লাহ যদি সুযোগ দেয় ইন্টারনেট পর উচ্চারণের যে বিধি আছে সেই উচ্চারণ বিধিতে এখানে পর, এটার পরে আ, মানে এখানে একটি স্বরধ্বনি যোগ আছে, নেই এখানে স্বরধ্বনিটা নাই। আমরা যখন পড়া লিখবো তখন হলো এখানে একটা স্বরধ্বনি যোগ আছে। এইটা হলো মূল যে ধাতু, মৌলিক ধাতু। অর্থাৎ এই ধাতুকে বিশ্লেষণ করা যায় না, যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলা হয়। চল, পর, তারপর কর, এই শব্দগুলো, অর্থাৎ এগুলো মূল ধাতু লেখার সময় নিচেতে অসন্তের মতো চিহ্ন দিতে, এগুলো বলা হয় মৌলিক ধাতু। এরপর দুই নম্বর আছে সাধিত ধাতু কাকে বলে? মৌলিক ধাতু বা নাম শব্দের পরে মৌলিক যে ধাতুগুলো আছে বা নাম শব্দ আছে এর পরে যদি আ প্রত্যয় যোগ করি, তাহলে আ প্রত্যয় যোগের জন্য এটা নিয়ে আমরা করি কর যোগ আ ইজ ইকুয়াল টু করা। চল যোগ আ যদি দেই চল, অর্থাৎ এটাকে বলা হয় সাধিত ধাতু, আর এটা ছিল মৌলিক ধাতু। তাহলে আমরা একটা শিখলাম যে যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না সেটা হলো মৌলিক ধাতু। আর মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগ করে, মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। কর যোগ কারা, এরপর যদি আমরা দেখ, দয়কার ক দিয়ে যোগা, দেখা, এইগুলারে বলে সাধিত ধাতু। যে তিনটা আছে এই তিনগুলোরে বলা হয় সাধিত ধাতু। এরপরে তিন নম্বর একটা আছে যৌগিক ধাতু কাকে বলে? এখানে আমরা মৌলিক ধাতু, সাধিত ধাতু আর একটা হলো যৌগিক ধাতু পেলাম। যৌগিক হলো বিশেষ্য এবং বিশেষণ, বিশেষ্য এবং
বিশেষণ শব্দের বা ধন্যাত্মক অব্যয়ের সাথে কর দে, কর দে, তারপর হ পা, এই শব্দগুলো যোগ করে যে শব্দ গঠিত হবে তাকে বলে তার সাধিত শব্দ, তাকে যৌগিক ধাতু বলা হয়। অর্থাৎ বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের সাথে কর দে, হ পা, খা ইত্যাদি শব্দ ধাতু মিলিত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে যৌগিক বা সংযোজক মূলক ধাতু বলে। যেমন ভন্তুষ্টিয়া, এখানে যদি আমরা বলি যে ভয় পা, ভয় কর দিয়ে দিই, এই যে করটা আছে এই করটা হলো যৌগিক ধাতু। তারপর যেমন ভালো হও, মানে বলি ভালো হও, ফার্নিচার এটা বলা হয় অর্থাৎ বিশেষণ। ভালো কি বিশেষণ, বিশেষণ দোষগুণ বুঝি ভালো হও, তাহলে এর সাথে আমরা যদি কর দে, হ পা, খা এই শব্দগুলো যদি যোগ হয় তখন তাকে যৌগিক বা সংযোজক মূলক ধাতু বলে। যেমন আমরা আরেকটা যদি বলি মার খা, মার খা, এই যে শব্দগুলো অর্থাৎ এগুলোর বলায় যৌগিক শব্দ। তাহলে আমরা প্রথমে এখানে শিখলাম যে ধাতু কাকে বলে। প্রথম হলো ধাতু হলো ক্রিয়ার মূল যে অংশ তাকে বলে ধাতু। এই ধাতুরে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দুটো জিনিস পাবো, একটা হলো ধাতু, একটা হলো বিভক্তি। যেমন কর যোগ আ, এখানে আমরা কর পেলাম ধাতু আর আ হলো বিভক্তি। সেই হিসাবে ধাতুকে প্রধানত তিন ভাগ করছে, মৌলিক ধাতু, সাধিত ধাতু আর হলো যৌগিক ধাতু। মৌলিক ধাতুটা হলো যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু বলে, যেমন কর, পর, যা, খা ইত্যাদি। আর সাধিত ধাতু হলো ওই মৌলিক ধাতুর সাথে যদি আ প্রত্যয় যোগ করে যে শব্দগুলো গঠিত হয় তাকে সাধিত ধাতু বলা হয়। 3 নম্বর হলো যৌগিক ধাতু, অর্থাৎ বিশেষণ এবং ধন্যাত্মক যে শব্দ এর পরে যদি কর দে, খা পা, যা এই শব্দগুলো যোগ করে যে শব্দগুলো গঠিত হয় তাকে বলা হয় যৌগিক বা সংযোজকমূলক ধাতু। এরপরে আমি আরেকটা স্টেপ দেবো, সেটা হলো মৌলিক ধাতুর উপর প্রকাশ। মৌলিক ধাতুর প্রকার, অর্থাৎ মৌলিক ধাতুর এবার 3 ভাগে ভাগ করবে। এখানে একটা হলো সংস্কৃত ধাতু, বাংলা ধাতু আর বিদেশাগত ধাতু। আমরা আগেই জানছিলাম যে মৌলিক ধাতু কাকে বলে, যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তারে বলে মৌলিক ধাতু। মৌলিক ধাতুর সাধারণত 3 ভাগ, একটা সংস্কৃত ধাতু, বাংলা ধাতু আর বিদেশাগত ধাতু। প্রথমে হলো সংস্কৃত ধাতু। সংস্কৃতি ধাতুগুলো হলো তৎসম ক্রিয়াপদের সাথে, তৎসম ক্রিয়াপদ ধাতু সংস্কৃতি ধাতু। তৎসম মানে সংস্কৃতি, তৎসম মানে তার সমান, তার সেই সংস্কৃতি। এর আগের ক্লাসটা মেনেছিলাম তৎসম তদ্ভাব, এই সংখ্যাগুলো আমি তোমাদের একবার বুঝিয়েছিলাম। এখানে বলছে যে তৎসম ক্রিয়াপদের ধাতুকে বলে সংস্কৃতি ধাতু বলা হয়। যেমন অন্তন যদি আমরা লিখি সর্বা উন্মুখ যোগ এই যে শব্দটা এটা বলা সংস্কৃত ধাতু। যদি বলে দৃশ্য, তার মানে দৃশ্য, আবার অনেক সময় কর্তব্য, কর্তব্য। অর্থাৎ এগুলোর বলা হয় সংস্কৃতি ধাতু। তাহলে আমরা শিখলাম কি যে তৎসম ক্রিয়াপদের যে ধাতু, তৎসম ক্রিয়াপদের যে ধাতু তাকে বলা হয় সংস্কৃতি ধাতু। 2 নম্বর হলো বাংলা ধাতু। বাংলা যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে, বলছে যে শব্দগুলো বা যে ধাতুগুলো সংস্কৃতি থেকে বিভিন্ন কারণে প্রাকৃতিক যে কার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত তাকে বাংলা ধাতু বলে। একে অনেক সময় খাঁটি বাংলা বলে। যেমন আঁকা, আঁকা বলা হয়, আঁকা। তারপর যদি আমরা দেখ যোগ আ এখানে বলি দেখ যোগ লেখা, এই যেগুলো আছে এগুলোর বলা হয় বাংলা। এরপরে আছে 3 নম্বর হলো বিদেশ আগত ধাতু।
বিদেশ আগত ধাতুটা হলো কি, বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বলে বিদেশ আগত ধাতু বা বিদেশি ধাতু। যেমন খাটবে অংশ থাকে, খয়াকাট ট খাট, তারপর এর সাথে বে ইজ ইকুয়াল টু খাটবে। অনেক সময় সেন্টেন্স হয় যত বেশি খাটবে তত সুফল পাবে না। যেমন জমদাট, জম যোগ আট, জমাট, অর্থাৎ অন্ধকারের জন্য বেশ জমাট বেঁধে গেল, অন্ধকার বেশ জমাট বেঁধেছে গেল। তাহলে এখানে আমরা এবার পেলাম যে মৌলিক যে ধাতুগুলো সাধারণত তিন ভাগে ভাগ করা, একটা হলো সংস্কৃত ধাতু, একটা বাংলা ধাতু, একটা হলো বিদেশ আগত ধাতু। প্রথম হলো সংস্কৃত ধাতু হলো যখন তৎসম ক্রিয়াপদের যে ধাতু, তৎসম ক্রিয়াপদের যে ধাতু তাকে সংস্কৃতমূলক ধাতু বলা হয়। যেমন এখানে অঙ্কন দিয়েছিল অঙ্ক যোগ অঙ্কন, আর দৃশ যোগ দৃশ্য, ক্রিয় যোগতব্য কর্তব্য। তারপর ছিল বাংলা ধাতু, অর্থাৎ যে সকল ধাতুগুলো সংস্কৃত থেকে প্রাকৃতিক মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে সেগুলোকে বলে বাংলা ধাতু, বা এর অনেক সময় খাঁটি ধাতু বলে। অঙ্ক যোগা আঁকা, দেখ যোগা দেখা, এগুলো। আর বিদেশ আগত ধাতু হলো বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত, এই শব্দগুলো হলো বিদেশি এবং সেটা আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, সেগুলো বলা হয় বিদেশ আগত। যেমন খাট যোগবে খাটবে, জম যোগাট জমাট, এগুলো। এরপরে যদি আবার সাধিত ধাতু, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাইলে আমরা এখন এখানে ছিলাম যে ধাতু কাকে বলে, ধাতু কত প্রকার, কি কি। আর যেহেতু ধাতু তিন প্রকার আছে, এর এক প্রকার ধাতু অর্থাৎ মৌলিক যে ধাতুটা, মৌলিক ধাতুরে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করলাম। আমি সেই তিন ভাগ নিয়ে তোমাদের সাথে আলাপ করলাম। আশা করি এর পরবর্তী ক্লাসে আমি ধাতু সম্পর্কে নিব। আশা করি তোমরা ভালো থাকবে। আর এই আলোকেই তোমরা যারা অষ্টম থেকে শুরু করে অষ্টম, নবম, দশম শ্রেণীতে যারা আছে তারা ধাতু চ্যাপ্টারটা যখন পড়বে তখন এই একই সংজ্ঞা, একই গঠন পদ্ধতি সবই, এই জন্য একই মাধ্যমে আমরা তোমরা তিনটি ক্লাসের শিক্ষার্থীরা উপকৃত হবে। যদি দেখো তাহলে তোমরা ধাতু সম্পর্কে জানতে পারবে। আশা করি তোমরা সেই আমার যে কথাগুলো, আমার যে ক্লাসগুলো দেখবে এবং ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।